সুদীপ এবং প্রদীপ দুই ভাই বিষ্ণুপুর গ্রামে বাস করত আর তারা দুজনেই চাষবাস করে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকত। কিন্তু একদিন সুদীপ কোনো এক দরকারি কাজে শহরে যায় আর শহরে গিয়ে সেখানকার এক বড় ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে অঙ্কিতার সঙ্গে সুদীপের দেখা হয়। আর সুদীপকে দেখা মাত্রই অঙ্কিতা তাকে ভীষণই পছন্দ করে ফেলে। এমনকি কয়েকদিনের মধ্যেই অঙ্কিতা সুদীপকে বিয়ে করে আর তাদের বিয়ের সময় অঙ্কিতার বাবা মেয়ে জামাইকে বড় একটা ফ্ল্যাট গিফট করে, সেই সাথে বড় বড় 2-3টে 4 চাকা গাড়িও তাদেরকে উপহার দেয়। আর সবচেয়ে বড় জিনিস, অঙ্কিতার বাবা নিজের একটা বড় কোম্পানি সুদীপের নামে লিখে দেয়। সুদীপ, আমি কিন্তু তোমাকে আগেই বলে দিচ্ছি, আমার বাবা আমাদেরকে যে ফ্ল্যাটটা দিয়েছে আমরা কিন্তু সেখানেই থাকবো। তুমি কিন্তু আমাকে কখনোই তোমার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। না না, আমি তোমাকে গ্রামে যেতে বলবো কেন? আমি নিজেই তো কখনো গ্রামের বাড়িতে ফিরে যেতে চাই না, কারণ গ্রামে কিছুই নেই। আর গ্রামে থেকে এতদিন আমি কিছু করতেও পারিনি, কাজকর্মের অভাব বলেই তো এতদিন পর্যন্ত আমাকে চাষবাস করতে হয়েছে। কিন্তু ভাগ্যিস তোমার সঙ্গে আমার বিয়ে হলো, তোমাকে বিয়ে করে আমি গরিব থেকে বড় লোক হয়ে গেলাম। অন্যদিকে সুদীপের ছোট ভাই প্রদীপ তাদের গ্রামেরই এক সংস্কারী সহজ সরল মেয়ে সায়ন্তিকাকে বিয়ে করে। কিন্তু সায়ন্তিকা গরিব পরিবারের মেয়ে হওয়ায় সে বিয়ের সময় বাপের বাড়ি থেকে কোনো রকম যৌতুক নিয়ে আসতে পারে না। কিন্তু তা নিয়ে প্রদীপের কোনো অনুশোচনা থাকে না, সে আগের মতোই চাষবাস করে সংসার চালানোর চেষ্টা করে। এভাবেই ভিন্ন ভিন্ন ধারায় তাদের জীবন চলতে থাকে। কিন্তু হঠাৎই প্রদীপ এবং সায়ন্তিকার জীবনে বিপদ নেমে আসে। আবহাওয়ার তারতম্যের কারণে তাদের চাষবাসের প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়, তাই তাদের সংসারে অভাব অনটন দেখা দেয়। দেখো প্রদীপ, আমরা গ্রামে থেকে কিছুই করতে পারবো না, কারণ গ্রামে চাষবাস ছাড়া অন্য কোনো কাজকর্ম নেই। আমরা যদি শহরে যাই আর শহরে গিয়ে কোনো দোকান খুলতে পারি, তাতেও কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। তাই আমার কথা শোনো, চলো আমরা দুজনে মিলে শহরে যাই। আমি মানছি তুমি ঠিকই বলছো, কিন্তু আমি এর আগে কখনো তো শহরে যাইনি। শহরের নতুন পরিবেশে একা একা আমরা কোথায় যাব, কি করব, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আরে তুমি কি ভুলে যাচ্ছ, শহরে তোমার নিজের দাদা বৌদি আছে। আমরা কিছুদিন তোমার দাদা বৌদির বাড়িতেই থাকবো। তারপর তুমি যখন একটা ভালো কাজ পেয়ে যাবে, তারপর আমরা নিজেদের জন্য ভালো ভাড়া বাড়ি দেখে থাকতে শুরু করব। আশা করছি তোমার দাদা বৌদি নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। এমনই ভাবনা চিন্তা করে 2-1 দিনের মধ্যে তারা যখন সুদীপ এবং অঙ্কিতার বাড়িতে যায়, তখন তাদেরকে দেখে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। দিদি, তুমি দয়া করে আমাদেরকে কটা দিন তোমাদের বাড়িতে থাকতে দাও। প্রদীপ একটা ভালো কাজ পেয়ে গেলেই আমরা এখান থেকে চলে যাব। আসলে আমরা ভীষণ বিপদে পড়েছি। আরে ঠিক আছে, তোমরা দুজন আমাদের বাড়িতেই থাকো, কোনো সমস্যা নেই। সুদীপ, তুমি হয়তো ভুলে যাচ্ছ, এই ফ্ল্যাটটা কিন্তু আমার বাবা আমাকে দিয়েছে, আর আইনত এই ফ্ল্যাটের মালকিন কিন্তু এখনো পর্যন্ত আমি। তাই আমার ফ্ল্যাটে কে থাকবে কে থাকবে না সেটা কিন্তু আমি ঠিক করব। তুমি আমার পারমিশন না নিয়ে এদেরকে আমার ফ্ল্যাটে থাকতে বলছো কিভাবে? অঙ্কিতার কথা শুনি প্রদীপ এবং সায়ন্তিকা দুজনেরই খুবই খারাপ লাগে। আরে অঙ্কিতা, তুমি কেন রাগ করছো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমার সঙ্গে ঘরে চলো তো, তোমার সঙ্গে কিছু কথা আছে। ভাই তোরা বস, আমরা এখনই আসছি। এই বলে সুদীপ অঙ্কিতাকে ঘরের মধ্যে নিয়ে যায়। আরে বাবা, আমার কথাটা তো আগে শোনো। আমার কথা না শুনেই তুমি এত চেঁচাচ্ছ কেন? দেখো, এখন আমাদের বাড়িতে 2টো কাজের লোক দরকার। মালতী কাজ ছেড়ে চলেও গেছে, আর তুমি তো ভালো করেই জানো আমাদের এলাকাতে কাজের বউ পাওয়া কতটা মুশকিল। তাই তুমি কিন্তু আমার ভাইয়ের বউকে একেবারে চাকরের মতো ফ্রিতে খাটাতে পারবে। ওকে যখন যা বলবো সেটাই শুনবে। আর আমার অফিসে একটা সিকিউরিটি গার্ডেরও দরকার, আর আমি আমার ভাইকে এখানে থাকার বিনিময়ে অফিসের সিকিউরিটি গার্ডের কাজ করতে বলবো। ব্যাস, তাহলেই তো হলো। সুদীপের কথা শুনে অঙ্কিতার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। ও মাই গড, এত ভালো আইডিয়া আমার মাথায় আসেনি কেন? মানে ওদেরকেই বাড়িতে থাকতে দিলে আমাদের ভীষণ লাভ হবে। তুমি ঠিকই বলেছো, আমাদের এখানে কাজের বউ পাওয়া যায় না। আর যদিও বা কেউ কাজ করতে আসে, সে 100টা কথা শোনায়। একদম কাজের মেয়েদের ঢং আমার সহ্য হয় না। আজ থেকে তাহলে আমাদের বাড়ির নতুন চাকর হলো তোমার ভাইয়ের বউ, আর তোমার অফিসের নতুন সিকিউরিটি গার্ড হলো প্রদীপ। এভাবেই তারা দুজনে নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে আলাপ আলোচনা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো প্রদীপ এবং সায়ন্তিকা তাদের সব কথা শুনে ফেলে, আর যার ফলে তারা দুজনেই মনে মনে খুবই কষ্ট পায়। এমনকি প্রদীপ প্রচন্ড পরিমাণে রেগে যায়। দেখেছো তো সায়ন্তিকা, তুমি যাদেরকে নিজের লোক ভেবে সাহায্য চাইতে এসেছো তাদের কাছে আমাদের স্থান কোথায়? আমরা আর কিছুতেই এখানে থাকবো না। দরকার পড়ে আমরা আবার গ্রামে ফিরে যাব, কিন্তু এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না।
এই অচেনা অজানা শহরে আমরা কাউকেই চিনি না, আর শহরের লোকেরা অচেনা ব্যক্তিদের ঠকানোর জন্য সবসময় প্রস্তুত থাকে। আর আমরা যেখানেই থাকি না কেন সেখানে তো আমাদেরকে কষ্ট করেই খেতে হবে। তাই তোমার দাদা বৌদির বাড়িতেই আমরা কষ্ট করে থাকবো। তার বিনিময়ে আমরা 3 বেলা পেট ভরে খাবার তো খেতে পারবো, মাথার উপর আমাদের ছাদ থাকবে, আর তাছাড়া কিছুদিনের মধ্যেই তো আমরা নিজেদের ব্যবস্থা করে নেব। ঠিক এমন সময় সেখানে অঙ্কিতা এবং সুদীপ চলে আসে। তোমরা কিছু মনে করো না, আসলে অন্য একটা কারণের জন্য আমি প্রচন্ড পরিমাণে রেগেছিলাম, তবে এখন আমার মাথা পুরোপুরি ঠান্ডা। তোমরা আমাদের বাড়িতেই থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের বাড়ি মানে তো তোমাদেরই বাড়ি, এই বাড়িতে থাকতে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা একদম নিজেদের মতো করে এখানে থাকতে পারবে। অঙ্কিতার মুখে মিথ্যা কথার ভান্ডার শুনে সায়ন্তিকা এবং প্রদীপের কিছু করার থাকে না। তারা বাধ্য হয়ে সেদিন থেকে সেখানেই থাকতে শুরু করে। আর 2-1 দিন সুদীপ এবং অঙ্কিতা দুজনেই তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, কিন্তু তারপর থেকেই তারা তাদের আসল উদ্দেশ্য সাধন করার চেষ্টা শুরু করে দেয়। বলছি ছোট, তুই তো বেকার বেকার সারাদিন বাড়িতে বসেই থাকিস, তোর তো কোনো কাজ থাকে না, তাই তুই আমার বাড়ির কাজকর্মগুলো করবি কেমন? আসলে আমাদের বাড়ির কাজের বউটা কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, বুঝতেই তো পারছিস। এখন তোরা দুজনে আমাদের বাড়িতে থাকছিস বলে আমাদের সংসার খরচ কতটা বেড়ে গেছে। এখন আবার নতুন কাউকে কাজে রাখতে গেলে আমাদের আরো টাকা খরচ হবে। না না দিদি, নতুন কাজের বউ রাখার দরকার নেই, আমি তোমার বাড়ির সব কাজ করে দেব। শুধু আমাকে কখন কি করতে হবে তুমি একটু বলে দাও। কি করতে হবে মানে? তোকে A to Z সংসারের সমস্ত কাজ করতে হবে। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না করা, বাথরুম পরিষ্কার করা, ছাদ পরিষ্কার করা, উঠান পরিষ্কার করা, সমস্ত কিছু। যা এখনই কাজে লেগে পড়। এই শুনে সায়ন্তিকা বাড়ির কাজ করতে শুরু করে দেয়, আর অঙ্কিতা ইচ্ছাকৃতভাবে সায়ন্তিকার উপর অনেক অনেক কাজের বোঝা চাপিয়ে দেয়। অন্যদিকে সুদীপ অফিসে যাওয়ার সময় তার ছোট ভাইকে বলে, ভাই, তোর সাথে একটা দরকারি কথা ছিল। আসলে আমার অফিসে একজন নতুন সিকিউরিটি গার্ড দরকার, আর আমি অনেক খোঁজ করেছি, কিন্তু এই মুহূর্তে কাউকে পাওয়া যাচ্ছে না। তাই তুই যদি কয়েকদিন আমার অফিসের সিকিউরিটি গার্ডের কাজ করিস তাহলে খুব ভালো হতো। আর তুই যেহেতু আমার ভাই, তাই তুই নিজের মতো করে সব দিকটা নজর রাখতে পারবি, আমাকে ফালতু টেনশন করতে হবে না তাহলে আর। ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই, তুই চল, আমাকে তোর অফিসে নিয়ে চল। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের অফিসের দূরত্ব অনেকটাই বেশি, তুই কিন্তু ডেলি যাতায়াত করতে পারবি না। তুই সপ্তাহে 1 দিন করে, মানে শুধুমাত্র রবিবারই বাড়িতে আসবি, আর ওখানে কিন্তু তোকে দিনরাত 24 ঘন্টা সিকিউরিটি গার্ডেরই কাজ করতে হবে। আর একটা কথা, তুই যে আমার নিজের ভাই সেটা দয়া করে কিন্তু কাউকে বলিস না, তাহলে আমার মান সম্মান কিন্তু শেষ হয়ে যাবে। সুদীপের মুখে এমন কথা শুনে প্রদীপের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, কিন্তু প্রদীপ যেহেতু পরিস্থিতির শিকার, তাই সে একেবারে চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করে। এভাবেই বাধ্য হয়ে প্রদীপ এবং সায়ন্তিকা সমস্ত কিছু মুখ বুঝে মেনে নেয়। শুধুমাত্র ভালো ভবিষ্যতের আশায় তারা দুজনেই অনেক পরিশ্রম করতে থাকে। কিন্তু এখন যেহেতু সায়ন্তিকা পুরোপুরিভাবে একা হয়ে যায়, সেই জন্য অঙ্কিতা এখন খুব ভালো মতো করে তার উপর অত্যাচার করতে পারি। শোন, আজকে কিন্তু আমার কিছু বান্ধবীরা আমাদের বাড়িতে আসবে, তাই ওদের জন্য ভালো ভালো খাবার রান্না করতে হবে। আজকে বাড়িতে ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, বিরিয়ানি, মাটন অনেক কিছুই রান্না হবে। আর শোন, এই খাবারগুলো কিন্তু তোর জন্য রান্না করিস না, শুধুমাত্র আমাদের জন্যই রান্না করবি, কারণ এত ভালো ভালো খাবার তোর তো একসঙ্গে খাওয়ার অভ্যাস নেই, তাই তোর বদহজম হয়ে যেতে পারে। তুই নিজের জন্য আলাদা করে ডাল ভাত রান্না করে নিবি। ঠিক আছে দিদি, কোনো অসুবিধা নেই। আচ্ছা দিদি, অনেকদিন তো হলো প্রদীপের সঙ্গে আমার কথা হয় না। ও তো বলেছিল রবিবার করে বাড়িতে আসবে, কিন্তু ও তো রবিবারেও বাড়িতে আসে না। তুমি কি একটাবার তোমার ফোনটা দেবে? আমি প্রদীপের সঙ্গে একটু কথা বলবো। তোরা কি মামার বাড়ির আবদার পেয়েছিস? যখন যেটা আবদার করবি সেটাই আমাদেরকে রাখতে হবে। প্রদীপ অফিসে কাজ করছে, ও ডিউটিতে আছে, এখন তুই ওকে ফোন করে বিরক্ত করবি? আর তোরও তো বাড়িতে কত কাজ আছে। আমার কিন্তু 2 ঘন্টার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট চাই। আর তাছাড়া কিসের এত কথা বলতো তোদের? কয়েক সপ্তাহের জন্য নিজের বরের থেকে দূরে থাকতে পারছিস না? তাহলে এক কাজ কর না, তুইও আমাদের অফিসে সিকিউরিটি গার্ডের কাজে লেগে পড়, কারণ এখন কিন্তু মেয়েটা সব কাজই করছে। না না দিদি, আমি সেরকম ভাবে কিছু বলতে চাইনি। তোমার যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দাও। আসলে প্রদীপ ভালো আছে কিনা, ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা, আমি সেটাই জানতে চাইছিলাম। এভাবেই সময় কাটতে থাকে, আর অঙ্কিতা এবং প্রদীপ দুজনেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটায়। এভাবেই সপ্তাহ পর সপ্তাহ কেটে যায়, কিন্তু প্রদীপ কিছুতেই বাড়িতে যেতে পারে না।
কারণ সুদীপ সবসময় প্রদীপের উপর কাজের বোঝা চাপিয়ে দেয়। দেখতে দেখতে এভাবেই প্রায় 2 মাস কাটে। আর একদিন প্রদীপ যখন হাতে চা নিয়ে সুদীপের কেবিনে যায়, তখন প্রদীপ দেখে যে সুদীপ বেশ কয়েকজনের সঙ্গে বসে মিটিং করছে। দাদা, না মানে স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। 2 মাস হয়ে গেল আমি ছুটি পাইনি, আজকে দয়া করে আমাকে ছুটি দেবেন, আমি বাড়িতে যাব। এই বলে প্রদীপ যখন টেবিলের উপর চায়ের কাপ রাখতে যায়, তখনই ভুলবশত সুদীপের গায়ে চা পড়ে যায়, যার ফলে সুদীপ প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সে রেগে গিয়ে সবার সামনেই প্রদীপের গালে ঠাসিয়ে একটা চড় মেরে বলে, ইডিয়েট, একটা কাজও ঠিক করে করতে পারিস না, সব সময় ছুটি চাই তোদের। আমার এত দামি কোট প্যান্ট নষ্ট করে দিলি, যা এখনই কেবিন থেকে বেরিয়ে যা। নিজের দাদার কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে প্রদীপের চোখে জল চলে আসে। তাই প্রদীপ তখনই বাইরে বেরিয়ে কাঁদতে শুরু করে। এমন সময় সেখানে ওই অফিসের অন্য একজন সিকিউরিটি গার্ড রমাকান্ত বাবু আসে। কাঁদিস না প্রদীপ, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু নিজের লোকেদের কাছ থেকে এরকম ব্যবহার পেলে ভীষণ খারাপ লাগে। সত্যি আমি জানতাম না সুদীপ স্যার এতটা নিষ্ঠুর। আমার কথা শোন, তুই এখান থেকে চলে যা, তুই এখানে কাজ করিস না। সুদীপ স্যার তোকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে। আর ওদিকে তোর বউ তো খুব কষ্ট পাচ্ছে বললি, তাই আমার মতে বলে তোরা সবকিছু ছেড়ে ছুড়ে কিছুদিনের জন্য আমার বাড়িতে থাক। আর এই পৃথিবীতে আমার নিজের লোক বলতে কেউ নেই, তাই সম্পর্কের মূল্য কতটা আমি খুব ভালো মতোই বুঝি। এই শুনে প্রদীপ প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাই সেদিনই প্রদীপ সায়ন্তিকার কাছে ছুটে যায়। আর সেখানে গিয়ে সে দেখে যে অঙ্কিতা সায়ন্তিকার গায়ে হাত তুলছে। আর যা দেখে প্রদীপ কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না। শয়তান মেয়ে, তুই এতগুলো দামি দামি খাবার সব ফেলে দিয়ে নষ্ট করলি। তুই কি ভেবেছিস আমার রান্না করা দামি দামি খাবার ফেলে দিলে আমি বুঝি তোর মতো ডাল ভাত খাবো? আমি এখনই অনলাইনে নিজের জন্য খাবার অর্ডার করছি, কিন্তু তোকে এখন এই মেঝের উপর পড়ে থাকা খাবারগুলো তুলে খেতে হবে। তোর মতো গরিব ভিখারিদের সঙ্গে এটাই করা উচিত। দাঁড়াও সায়ন্তিকা, আর কোনো দরকার নেই কারোর গোলাম হয়ে থাকার। এতদিন পর্যন্ত আমরা অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আর নয়। চলো আমরা এখন এখান থেকে চলে যাব। আমি আমাদের থাকার ব্যবস্থা করে নিয়েছি। তোমাকে আমি আগেই বলেছিলাম না এই পিশাচগুলোর বাড়িতে থাকার কোনো দরকার নেই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এই বলে প্রদীপ তখনই সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারা দুজনে রমাকান্ত বাবুর কাছে গিয়ে আশ্রয় নেয়। রমাকান্ত বাবু প্রদীপ এবং সায়ন্তিকাকে একেবারে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসা দেয়। এমনকি সে নিজের কিছু জমানো টাকা প্রদীপকে দেয়। আর সেই টাকা দিয়েই প্রদীপ এবং সায়ন্তিকা দুজনই রাস্তার ধারে একটা ফাস্টফুডের দোকান খোলে। সারাদিন পরিশ্রম করে তারা তাদের ব্যবসার উন্নতি ঘটানোর চেষ্টা করে। কিছুদিনের মধ্যেই তারা খুব ভালো ফল পায়, কারণ এখন তারা প্রচুর টাকা উপার্জন করে। এভাবেই কয়েক মাস কাটার পর প্রদীপ রমাকান্ত বাবুকে বলে, কাকু, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। তুমি যদি আমাদের পাশে না থাকতে তাহলে আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তাই তোমাকে আর আমার দাদার অফিসের সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে না। তুমি এবার থেকে আমাদের ব্যবসার টাকা পয়সার হিসাব রাখবে। আর এখন কাস্টমারের অনেক চাপ, তাই তুমি ক্যাশ কাউন্টারে থাকবে, বুঝেছো? এই শুনে রমাকান্ত বাবু প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সেদিন থেকেই তারা তিনজনে মিলে পরিশ্রম করতে শুরু করে। এভাবেই বছর ঘুরতে না ঘুরতেই প্রদীপ এবং সায়ন্তিকা শহরের বুকে নিজেদের এক বড় রেস্টুরেন্ট খোলে। আর একদিন হঠাৎ করে সুদীপ এবং অঙ্কিতা সেই রেস্টুরেন্টে খাবার খেতে যায়। আর তারা যখন প্রদীপ এবং সায়ন্তিকার উন্নতি দেখে, তখন তারা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। নিতা তার মা মালা দেবী এবং বাবা পিয়াস বাবুর সঙ্গে বাস করে। তারা বেশ ভালো মতো মিলেমিশে দিন কাটাতে থাকে। কিন্তু তাদের মাঝে হঠাৎই সমস্যা হয়ে দাঁড়ায় নিতার অতিরিক্ত দাঁতের ব্যথা। নিতা দাঁতে ব্যথায় একেবারে ছটফট করতে শুরু করে। তার এরকম দাঁতে ব্যথার কারণ ছিল অতিরিক্ত পরিমাণে মিষ্টি এবং চকলেটের প্রতি ভালোবাসা। একদিন নিতার দাঁতে ভীষণ পরিমাণে ব্যথা হয়েছে। এমন সময়, ওরে বাবা গো, মরে গেলাম গো, কি দাঁতে ব্যথা করছে। ও মা, আমার দাঁত মনে হচ্ছে খুলে পড়ে যাবে, কেউ আমাকে বাঁচাও। ওরে বাবা রে, আমার সাদা সাদা দাঁত ব্যথায় কালো হয়ে গেল। ঠিক এমন সময় তার মা এমন ছাগলের মতো মেয়ের গলা সহ্য করতে না পেরে নিতার ঘরে চলে আসে আর তাকে বকাবকি করতে শুরু করে দেয়। রাত দিন পড়ে পড়ে চকলেট গিলবি, মিষ্টি খাবি, তাহলে তোর দাঁতে ব্যথা হবে না তো কার ব্যথা হবে? এরকম ছাগলের মতো চিৎকার না করে গিয়ে একটা দাঁতের ডাক্তার দেখিয়ে আয়, তাহলে দেখবি ব্যথা ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, এবার মনে হচ্ছে আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে, তা না হলে এই ব্যথার জন্য অকালেই আমার সব সুন্দর চিকন দাঁতগুলো ঝরে পড়ে যাবে। এই বলে নিতা অনলাইনে ভালো ডাক্তারের খোঁজ করতে শুরু করে দেয়। আর সে ডেন্টিস্ট সমীর বাবুকে ফোন করে নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করে।
সেদিন সন্ধ্যাবেলায় নিতা তার মা মালা দেবীর সঙ্গে দাঁতের ডাক্তারের কাছে চলে যায়। আর ঠিক তখন থেকেই শুরু হয় আসল কাণ্ড। কারণ নিতা যে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁত ব্যথা কমানোর বদলে নিজের হৃদয়ের ব্যথা বাড়িয়ে ফেলবে সেটা সে বুঝতেও পারেনি। আসলে ডেন্টিস্ট সমীরকে দেখতে ভীষণ পরিমাণে হ্যান্ডসাম ছিল, একেবারে রাজপুত্রের মতো। সে যেমনই লম্বা তেমনই ফর্সা তার গায়ের রং, আর তার সঙ্গে মানানসই জিম করা মাসেল যুক্ত দেহ। এরকম সুপুরুষ ডাক্তার দেখা মাত্রই নিতা একেবারে লাট্টু হয়ে যায়। কি সমস্যা হয়েছে বলুন। না মানে হঠাৎ করে আমার বুকটা ধুকপুক ধুকপুক করছে, আর কেন জানি না মনে কেমন যেন ঘন্টা বাজছে। এরকম কেন হচ্ছে বলুন তো ডাক্তার বাবু, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। সে কি, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই দাঁতের ডাক্তারের কাছে এসে এরকম ঘন্টা বাজার কথা বলছিস কেন? আর তোর মনটাই বা ধুকপুক করছে কেন? এই নাকি তোর দাঁতে ব্যথা করছিল? এক্স্যাক্টলি ম্যাম, আমি তো দাঁতের ডাক্তার। আপনার যদি হৃদয়ের সমস্যা হয় তাহলে আপনি কার্ডিওলজিস্টের কাছে যান, আমি ডেন্টিস্ট। আপনার যদি কোনো রকমের দাঁতের সমস্যা থাকে সেটা আমি ঠিক করে দিতে পারি। হ্যাঁ মানে সরি, আমি ঠিক কি বলতে কি বলে ফেলেছি। আসলে আপনার মতো এত হ্যান্ডসাম, মানে সরি, এত ইয়ং একজন ডেন্টিস্টকে আমি আগে কখনো দেখিনি, সেই জন্যই আর কি। মানে সত্যি ডাক্তার বাবু, আমার দাঁতে খুব ব্যথা করছে আর কিছুতেই কমতে চাইছে না। আপনি প্লিজ আমার এই ব্যথা, মানে আমার দাঁতের ব্যথা ঠিক করে দিন। নিতার এমন ছলচাতুরি কথা শুনে তার মা ভালো করেই বুঝতে পারে যে মেয়ে এখন এই দাঁতের ডাক্তারের সঙ্গে একটা লটঘট পাকানোর চেষ্টা করছে। তাই সে যতটা সম্ভব তাড়াতাড়ি নিজের মেয়েকে দাঁত দেখিয়ে সেখান থেকে নিয়ে যেতে চায়। কিন্তু মা যদি চলে ডালে ডালে, তাহলে মেয়ে চলে পাতায় পাতায়। আর মেয়ে এখন ডাক্তারের ভালোবাসায় পুরোপুরি হাবুডুবু খায়। তাই সে বেশি বেশি করে ডাক্তারের সঙ্গে আরো কথোপকথন বাড়াতে চায়। আর তার যত না দাঁতে ব্যথা হয়েছে তার থেকে দ্বিগুণ হয়েছে তার মনে ব্যথা। তাই সে চোখে মুখের ভাবভঙ্গিতে ডাক্তারকে সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। বুঝতে পেরেছি, আপনার দাঁতে মনে হয় ক্যাভিটি হয়েছে। আমায় আপনার কাছে গিয়ে আপনার দাঁত ভালো করে চেক করতে হবে, তা না হলে আমি না দেখলে বুঝতে পারবো না যে আপনার দাঁতে কতটা ক্ষতি হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যদি কাছেই না আসেন তাহলে আমার ব্যথা আপনি অনুভব করবেন কি করে? না মানে সরি, মানে আমার দাঁতে ব্যথা বুঝতে পারবেন কি করে? উফ, আমিও না কি বলতে গিয়ে কি যে বলি। তুই তোর দাঁতের ব্যথার মধ্যে একটু বেশি কথা বলছিস, চুপ করে বস। আর আপনি মিস্টার সমী, তাড়াতাড়ি আমার মেয়ের দাঁত দেখে আমাদেরকে ছাড়ুন, সারাদিন এভাবে বসে থাকার সময় নেই। সমীর যখন নিতার কাছে এসে দাঁত পরীক্ষা করতে শুরু করে তখন নিতার বুকের ধুকপুকানি যেন 4 গুণ বেড়ে যায়। আর সমীরও ভালো করে বুঝতে পারে যে নিতার চোখে চাউনি বেশ সুবিধার নয়। তাই সমীর তাড়াতাড়ি করে নিতার দাঁত দেখে ওষুধ লিখে দিতে শুরু করে। কিন্তু নিতার ব্যাপারটা মোটেই পছন্দ হয় না। সে মনে মনে চায় যাতে ডাক্তারবাবু আরেকটু তার দাঁতের পরীক্ষা করে, কিন্তু তার মনের বাসনায় একেবারে জল পড়ে যায়। দেখুন, আমি যা বুঝলাম আপনি খাওয়া দাওয়া করে ভালো করে দাঁত মাজেন না আর মিষ্টি বেশি খান, তাই আপনার দাঁতে ফুটো হয়েছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, আর ওষুধ ঠিক করে না খেলে আপনার দাঁত কিন্তু তুলতে হবে বলে দিলাম। এই শুনে মালা দেবী তার মেয়েকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে যায়। কিন্তু নিতার মন পড়ে থাকে সেই ডাক্তারের উপর। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু নিতার দাঁতে ব্যথার সঙ্গে সঙ্গে তার ডাক্তারের প্রতি প্রেম আরো বেড়ে যায়। আর সে মনে মনেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তার দাঁতে ব্যথা জীবনেও না কমে। কারণ তার দাঁতে ব্যথা কমে গেলে সে আর দাঁতের ডাক্তার সমীরের সঙ্গে দেখা করতে পারবে না। জানো মা, আমি এত ওষুধ খাচ্ছি তবু আমার দাঁতের ব্যথা কমছে না কেন বলো তো? আমি ভাবছি এই দাঁতের সমস্যা একেবারে উপরেই ফেলে দেব। আমি আজকেই আমার পোকা লাগা দাঁত গিয়ে তুলে আসবো। মেয়ের এমন কথা শুনে তার মা পুরোপুরি অবাক হয়ে যায়। যে মেয়ে নিজের দাঁতের প্রতি এত মায়া, সে নাকি দাঁত তুলে ফেলবে, এই ব্যাপারটা তার মায়ের কাছে পুরো আশ্চর্য রকম মনে হয়। তুই তো সুন্দর চিকন দাঁত তুলে ফেলবি? নিশ্চয়ই তুই তোর এত সুন্দর দাঁত ওই ডাক্তার সমীরের কাছেই তুলতে চাস, তাই তো? কারণ উনি তোর দাঁতের ব্যাপারটা একটু বেশিই ভালো বোঝেন, তাই তো? হ্যাঁ মা, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছো। চলো আমরা দাঁত তুলে আসি। নিতা এমন করে কথাটা বলে যেন সে মেলায় ঘুরতে যাচ্ছে। নিতা তার মায়ের সঙ্গে আবার সমীরের চেম্বারে চলে যায় আর সেখানে গিয়ে দাঁত তোলার কথা বলে। আমার কি, এই মেয়ে তো দাঁত তোলার জন্য লাফালাফি করছে, আমিও দাঁত তুলে দেবো, তাহলে আমারও এক্সট্রা টাকা রোজগার হবে। এই বলে সমীর দাঁত তোলার জন্য একটা বড় সাঁড়াশি নিয়ে আসে। আর সেই সাঁড়াশি দেখা মাত্রই নিতার আত্মা একেবারে কেঁপে ওঠে। কারণ সেই সাঁড়াশি দিয়ে দাঁত তুললে ভীষণ পরিমাণে যন্ত্রণা হবে, কিন্তু তবুও নিতার ডাক্তারের প্রতি ভালোবাসার কাছে দাঁত তোলার ব্যথা একেবারেই নগণ্য বলে মনে হয়। কিন্তু যেই না ডাক্তারবাবু নিতার দাঁতে সাঁড়াশি দিয়ে চাপ দেয়, তখনই নিতা চিৎকার করে ওঠে, ওরে বাবা ডাক্তার, এই লাভ ইউ, ওরে বাবা রে। এই কথা শোনা মাত্র নিতার মা চেয়ার থেকে ধপ করে পড়ে যায় আর ডাক্তার ভিড়মি খেয়ে হেঁচকি তুলতে শুরু করে।
এ কি, আপনি ভদ্রভাবে কথা বলুন। কি বলছেনটা কি? অসভ্যতার একটা সীমা থাকে। ছি ছি ছি, এই লাভ ইউটা মানে কি? আরে আপনার কানে মনে হয় পোকা হয়েছে। আমি এই লাভ ইউ বলিনি, আমি বলেছি তো আই লাভ মাই দাঁত। আপনি ভুল শুনেছেন। আসলে আমি আমার দাঁতকে খুব ভালোবাসি। এভাবেই কোনো মতে কথা ঘুরিয়ে নিতা সেই যাত্রায় বেঁচে যায়। আর সমীর একেবারে সারাশি দিয়ে নিতার দাঁত পট করে তুলে দেয়। এর ফলে নিতা ভীষণ পরিমাণে ব্যথা অনুভব করে। আমার একটা দাঁত গেল, কিন্তু দাঁতের বিসর্জন দিয়েও তো আমি সমীরের মন পেলাম না। এত সহজে আমি কিন্তু এই হ্যান্ডসাম ডাক্তারকে ছাড়বো না। তোমার মন তো আমি নিয়েই ছাড়বো। দাঁত তোলা হয়ে গেলে নিতা তার মায়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে। আর সেদিনের পর থেকে নিতা কথায় কথায় দাঁতে ব্যথার নাটক করে। আর সুযোগ পেলে সে সমীর ডাক্তারের কাছে ছুটে যায়। এরকম করে সে আরো 2-3টে দাঁত তুলে ফেলে, কিন্তু সে সমীরের মন কিছুতেই জয় করতে পারে না। আর এবার সুন্দরী নিতা ফোকলা নিতাতে পরিণত হয়। একদিন নিতা কলেজে গেছে এমন সময়, এই ফোকলা নিতা, কিরে ফোকলা, এদিকে আয়। তোর দাঁতের এমন অবস্থা কি করে হলো বলতো? এরকম ফোকলা হয়ে গেলি কেন রে তুই? আর বলিস না ভাই, জানিস তো আমার কিছুদিন হলো দাঁতের ব্যথা কমে গিয়েছিল, কিন্তু ব্যথা কমে গেলে তো আমি আর ডাক্তারের কাছে যেতে পারবো না। তাই জোর করে চকলেট খেয়ে খেয়ে আমি আবার নিজের দাঁতে ব্যথা শুরু করিয়েছি আর ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলিয়ে এসেছি। জানিস, আমি নয় দাঁতের ডাক্তারটাকে ভালোবেসে ফেলেছি। তুই দাঁতের ডাক্তারকে ভালোবেসে ফেলেছিস? তা সেই সৌভাগ্যবান দাঁতের ডাক্তারের নাম কি শুনি, যে তোর মন এবং দাঁত দুটোই ছিনিয়ে নিয়েছে? আমি তো প্রেমে পাগলা হওয়া শুনেছি, কিন্তু তুই তো একেবারে প্রেমে ফোকলা হয়ে গেছিস। চুপ কর তো, অনেক আর কি মেরেছিস। আমি তোকে সেই ডাক্তারের নাম বলবোই না। যা, আমি চললাম, কারণ আমার এরকম ফোকলা দাঁত নিয়ে ঘুরতে খুব লজ্জা করছে। দেখ সবাই কেমন আমার দিকে হা করে তাকিয়ে আছে, কিন্তু ওরা কি করে বুঝবে আমার ভালোবাসার স্রোতে যে আমার দাঁতগুলো বয়ে চলে গেছে। এই বলে নিতা বাড়িতে চলে যায়। আর সে আবার ডাক্তার সমীরের মন জয় করার জন্য চেষ্টা শুরু করে, কিন্তু এবার অন্যরকম প্রচেষ্টা করে। সে ফেসবুকে খুঁজে খুঁজে ডাক্তার সমীরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তাকে বড় বড় মেসেজ লিখে পাঠায়। এমনকি সে রাত বেরাতে ডাক্তারকে ফোন করতেও শুরু করে দেয়। প্লিজ, এত রাতে আপনি আমার পেশেন্ট হয়ে এরকম করে ফোন করবেন না। দাঁতে ব্যথা না কমলে গরম জল আর নুন দিয়ে কুলকুচি করুন। আর তাছাড়া আপনার দাঁতে ব্যথা যখন ফোকলা হওয়ার পরেও সারছে না, তাহলে আমার আর কিছু করার নেই। আমি আর কোনো রকম ওষুধ দিতে পারবো না। উফ, তুমি এত রাগ করো কেন বলো তো? আমার ব্যথার ওষুধ তো তুমি। আমার ব্যথার ওষুধ তুমি তো ভালো করেই জানো, সেটা হলো তোমার মন। আমি তো বলছি তুমি তোমার মন দিয়ে দাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আমার দাঁতের বিসর্জন দিয়ে তোমার জন্য ফোকলা বুড়ি হয়ে গেলাম, আর তুমি সামান্য মন দিতে পারবে না আমাকে? এই কথা শুনি সমীর তার মুখের উপর ফোন রেখে দেয়। আর দিন দিন নিতা একেবারে ভালোবাসায় ফোকলা পাগলি হয়ে ওঠে। নিতা আবার একদিন যখন ডাক্তারের চেম্বারে যাবে বলে ঠিক করে, সেই সময় নিতার মা তার কাছে আসে। আর সেই সময় মালা দেবীর হাতে থাকে দাঁতে ব্যথার ওষুধ। কি ব্যাপার, এই ওষুধগুলো তুই ডাস্টবিনে ফেলে দিয়েছিলিস কেন? তার মানে তুই ইচ্ছা করে ওষুধ খাসনি যাতে তোর দাঁতে ব্যথা না কমে আর তুই ওই ডাক্তারের কাছে দৌড়াতে পারিস, তাই তো? হ্যাঁ তাই, বেশ করেছি। আমার দাঁত আমার দাঁতের ডাক্তার আমি বুঝবো। তুমি তোমার নাক আমার দাঁত আর দাঁতের ডাক্তারের মাঝে নিয়ে এসো না। যাও এখান থেকে। এই বলে নিতা হনহন করে আবার সমীরের চেম্বারের দিকে চলে যায়। আর এবার সে সমীরের চেম্বারে গিয়ে যা দেখে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। নিতা দেখে যে সমীর চেম্বারে বসে প্রিয়ার সঙ্গে গল্প করছে। উফ সমীর, তুমি কবে আমার আর তোমার বিয়ের কথা বাড়িতে বলবে বলো তো? আমার আর ভালো লাগে না। তোমাকে দেখতে এমনিতেই খুবই হ্যান্ডসাম, আর এবার যদি তোমাকে আমার থেকে কেউ কেড়ে নেয় তখন আমি কি করব বলো তো? আরে, বিয়ে কি পালিয়ে যাচ্ছে? আগে আমি নিজে এক ফোকলা পাগলির হাত থেকে বাঁচি, তারপর না হয় বিয়ে। তুমি জানো, একটা মেয়ে আমায় মন দিয়ে তার নিজের সমস্ত দাঁত বিসর্জন দিচ্ছে। সমীরের এরকম কথা শুনে প্রিয়ার মনে প্রচন্ড পরিমাণে সন্দেহ হয়। আর সে তখনই সমীরের চেম্বারের মধ্যে ঢুকে পড়ে। আর সে প্রিয়াকে দেখে রাগে দুঃখে একেবারে ফেটে পড়ে। সে তখনই প্রিয়ার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। আর ফোকলা মুখে এরকম ঝগড়া করতে করতে তার দাঁতের ফাঁক দিয়ে কথা গলে যেতে শুরু করে। আর এই দেখে প্রিয়া প্রচন্ড জোরে জোরে হেসে ওঠে। তোর এত বড় সাহস, তুই আমার ডাক্তারকে আমার কাছ থেকে কেড়ে নিলি। আমি ভালোবেসে ফোকলা হয়ে গেলাম, আর তুই ওকে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস? চুপ কর অসভ্য মেয়ে। আর যদি বেশি কথা বলিস না, তাহলে তোর যে 2-1টা দাঁত বেঁচে আছে সেটাও আমি ঘুষি মেরে ফেলে দেব। তুতলি কোথাকার, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে লটঘট করা বার করে দেব। যা নয় বদন, তার আবার বিজ্ঞাপন।
তুই আমার বদনের দাঁত নিয়ে এত কথা বলছিস কেন? তুই নিজের মুখটা একবার দেখেছিস আয়নায়? তোকে তো একেবারে রাঙা আলুর মতো দেখতে, আর দাঁতগুলো শাক আলুর মতো। আর আমি জানি এই দাঁতের ডাক্তার আমাকেই পছন্দ করে, তাই তুই আমাদের মাঝখান থেকে সরে যা। একদম আমাদের ভালোবাসার মাঝে আসার চেষ্টা করবি না বলে দিলাম। বদমাইশ মেয়ে। চুপ কর, বদমাইশ ফুকলি কোথাকার। আমি যদি জানতাম তুই আমার ডাক্তার বয়ফ্রেন্ডের প্রতি ছক করছিস, তাহলে আমি তো এর আগেই তোর গলা টিপে ধরতাম। তাই আমি এখন ভালো করেই বলছি, নিজের অন্ধকারের মতো ফাঁকা দাঁত নিয়ে এখান থেকে কেটে পড়। এভাবেই তাদের দুজনের মধ্যে একেবারে চুলোচুলি বেঁধে যায়। আর সমীর কিছুতেই এরকম ঝামেলা পছন্দ করে না, কারণ তার অন্যান্য পেশেন্টরা এরকম ঝামেলা দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে। তাই সে তাদের দুজনকে থামানোর চেষ্টা করে। আর সমীর যেহেতু প্রথম থেকেই প্রিয়াকে পছন্দ করত, তাই সে নিতাকে ভীষণ পরিমাণে অপমান করে। আরে তোমরা কি করছোটা কি? আর নিতা, ভালোবাসা ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি নিজের দাঁত জোর করে তোলাবে? যে মেয়ে নিজেকে ভালোবাসতে পারে না, তাকে আমি ভালোবাসতে পারবো না। যাও, চলে যাও এখান থেকে। এই কথা শুনে নিতা নিজের ভুল বুঝতে পারে, আর সে সেখান থেকে নিজের বাড়িতে ফিরে যায়। নিতা তার মায়ের কাছেও ক্ষমা চায়, আর সে নিজের বুকের উপর পাথর চাপা দিয়ে সমীরের সামনে আর কখনোই যাবে না বলে ঠিক করে। তুই চিন্তা করিস না, আমি তোকে বিদেশে নিয়ে যাব। ওখান থেকে তোকে আমি খুব সুন্দর ভালো দাঁত বসিয়ে দেব। প্রথম থেকেই আমি বুঝতে পারছিলাম ওই সমীর ডাক্তারের জন্য তুই ভীষণ পরিমাণে বাড়াবাড়ি করছিলি, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি, আর ওই ডাক্তারের জন্য তুই শুধু শুধু নিজের দাঁতগুলো তুলে ফেললি। কয়েকদিনের মধ্যেই মালাদেবী তার মেয়েকে নিয়ে বিদেশে চিকিৎসা করতে চলে যায়। নিতা যখন বিদেশি দাঁতের ডাক্তার হ্যারিসকে দেখে, তখন সে আবার লাট্টু হয়ে যায়, কিন্তু সে তার আগের অভিজ্ঞতার কথা মনে রাখে, তাই সে এবার আর কিছু বাড়াবাড়ি করে না। কিন্তু অপরদিকে মিস্টার হ্যারিস নিতার দাঁত বসাতে গিয়ে নিতাকে পছন্দ করে ফেলে, আর সে নিতাকে প্রেম প্রস্তাব দেয়। ফলে নিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর কয়েকদিনের মধ্যেই নিতা এবং হ্যারিস দুজনে বিয়ে করে নেয়। ভাগ্যিস ডাক্তার সমীরের সঙ্গে আমার বিয়ে হয়নি, না হলে আজকে আমি হ্যারিসের মতো এত ভালো ডাক্তারের সঙ্গে বিয়ে করতে পারতাম না। এভাবেই বিয়ের পর নিতা এবং হ্যারিস দুজনই সুখে শান্তিতে বিদেশের মাটিতে দিন কাটাতে থাকে।